নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বিগ স্টোরি। আচ্ছা বলুন তো, বাংলায় ভোট মানেই কি রক্ত? মানে বাংলায় নির্বাচন হবে আর তার মানেই হচ্ছে বারুদের গন্ধ পাবো আমি আপনি? আজ কেন এই প্রশ্ন করছি বলুন তো? কারণ এবার যা হচ্ছে তা আগে কখনো হয়নি। ভারতের ইতিহাসে এই প্রথমবার একটি রাজ্যের নির্বাচনের জন্য দেশের সমস্ত আধা সেনাবাহিনীর প্রধানরা বাংলায় বৈঠক করছেন। অর্থাৎ সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এদের সবার ডাইরেক্টর জেনারেল পদমর্যাদার অফিসাররা একসাথে কলকাতায় এক টেবিলে বসলেন। হিয়ার ইজ দ্য প্রুফ, লেডিজ এন্ড জেন্টলম্যান। দেখুন একবার ছবিটা ভালো করে দেখুন। এই মুহূর্তে যে ছবিগুলো দেখছেন সেটা একেবারে সমস্ত সশস্ত্র বাহিনীর বৈঠক। বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, এসএসবি মানে সীমা সুরক্ষা বল, আইটিবিপি যার কাজ বেসিক্যালি অরুণাচল প্রদেশ এবং এলএসি সীমান্তে, সেই আইটিবিপি, তার সঙ্গে সিআইএসএফ তো রয়েছে, সিএপিএফ তো রয়েছে। এই সমস্ত সশস্ত্র বাহিনীর প্রধানরা বৈঠক করছেন এই বাংলায়। কেন? কারণ এখন বাংলায় ভোটটাকে শান্তিপূর্ণ করতে হবে। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি ডিরেক্টর জেনারেলরা একসাথে কলকাতায় এক টেবিলে বসলেন। নিরাপত্তার এমন এক অভেদ্য দেওয়াল তোলা হচ্ছে যা এর আগে ৭৫ বছরে কেউ কল্পনাও করেনি। এর আগে বাংলার ইতিহাস তো ছাড়ুন, ভারতের ইলেকশনের ইতিহাসে এমন তোড়জোড় কোনোদিন দেখাই যায়নি। কিন্তু আজ আমরা এই শোতে পর্দাফাশ করব যে এত বড় আয়োজন, এত ফোর্স, এত আলোচনা, তবু কেন কলকাতার বুক থেকে শুরু করে উত্তরবঙ্গের ইসলামপুর, দক্ষিণবঙ্গের ভাঙড়, সমস্ত জায়গায় অশান্তির আগুন জ্বলছে? কেন ২৪০৭ কোম্পানি ফোর্স আসার পরেও রক্ত ঝরছে বাংলায়? এই উত্তরটা জানলে না আপনি চমকে উঠবেন, বিশ্বাস করুন। গত শনিবার সল্টলেকের সিআরপিএফ দফতরে একটা জয়েন্ট লিডারশিপ সামিট হলো। দিল্লির হেভিওয়েট কর্তারা ছিলেন সেখানে। আইটিবিপি থেকে শুরু করে সিআইএসএফ সবাই একমত যে এবার ভোট হবে শান্তিপূর্ণ। কিন্তু এই এসি ঘরের আলোচনার বাইরে যে ছবিটা আমরা দেখলাম, যেটা মাটিতে গ্রাউন্ড রিয়ালিটি দেখলাম, সেটা একেবারে আলাদা। এই মুহূর্তে সিআরপিএফ এর ছবিগুলো দেখুন, যে সাঁজোয়া গাড়িগুলো এসছে সেই গাড়িগুলোর ছবি দেখুন। দেখুন একেবারে কিউআরটি ভেহিকলস, স্পেশাল কার্স, এগুলো কিউআরটি ভেহিকল, সিআরপিএফ এর কিউআরটি ভেহিকল মানে কুইক রেসপন্স ফোর্স। ওপরে স্টান গানস আছে, গ্রেনেড লঞ্চার্স আছে, ওয়াটার ক্যাননস আছে। এগুলো কোথায় দেওয়া হয় জানেন? মাওয়িস্ট এরিয়াতে দেওয়া হয়। এ ছবি মণিপুরে পেয়েছেন, এ ছবি কাশ্মীরে হয়। বাংলা কি কাশ্মীর হয়ে গেল নাকি বাংলা মণিপুরের মতো অশান্ত হলো? অপারেশন গ্রেহাউন্ডের যে সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি সারান্ডার জঙ্গল, দান্ডাকারান্নার জঙ্গলে যখন আমরা দেখতাম সিআরপিএফ, সিআইএসএফ তারা টহল দিচ্ছে, তখন এই ছবি দেখতাম। কিন্তু এই ছবি বিশ্বাস করুন এখন বাংলায় দেখছি। 7.62 mm ইনসাস অ্যান্ড অ্যাসল্ট রাইফেল নিয়ে সিআরপিএফ এর জওয়ানরা রয়েছে, তাদের কিউআরটি ভেহিকলস রয়েছে, তাদের কিউআরটি ভেহিকলের ওপর স্টান গান, স্টান মেশিনস রয়েছে, গ্রেনেড লঞ্চার্স, ওয়াটার ক্যানন লঞ্চার্স রয়েছে, এবং কিছু কিছু গাড়ির ছবি তো আমাদের কাছে আমরা দেখাতে পাচ্ছি না, যে যে গাড়িগুলো এসছে রীতিমতো ট্যাঙ্কস, র্যাপিড অ্যাকশন ট্যাঙ্কস। যুদ্ধক্ষেত্র নাকি ইলেকশন গ্রাউন্ড? প্রশ্নটা সবার মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে একটা বক্তব্য রাখেন। তিনি সরাসরি একটা প্রশ্ন তোলেন যে এটা কি যুদ্ধ হচ্ছে? এত ট্যাঙ্কস, এত কিউআরটি ভেহিকলস, এত ফোর্সেস কেন? তিনি বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গলা চড়াচ্ছেন।
আপনি শুনলে অবাক হবেন, একদিকে যখন আধিকারিকরা গাল ভরা কথা বলছেন, ঠিক সেই সময় গতকাল রাত থেকে একবালপুরে পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ হচ্ছে। বিজেপি কর্মী, টিএমসি কর্মী ভার্সেস পুলিশ। আবার অন্যদিকে ইসলামপুরে এক তরুণ সিপিআইএম কর্মীর লাশ পড়ছে। কেন? সিস্টেম ফেল করলো। আজ এই ইনভেস্টিগেশনটাই করব। গতকাল রাত থেকে যে ছবি আমরা দেখছি, কখনো ইকবালপুর, কখনো ইসলামপুর, হচ্ছেটা কি? পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে আপনারা দেখবেন এবারের নির্বাচনে মোট 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে। এটা কোনো ছোট সংখ্যা নয়। 2407 মানে কয়েক লাখ জওয়ান। এর মানে হলো প্রতিটা গলি, প্রতিটা মোড়ে জওয়ান থাকার কথা। তবু কেন বিরোধী প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন এবং শাসক প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? কেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর মিছিল ঘিরে উত্তেজনা হচ্ছে? আজকে এই পয়েন্টগুলোই তুলে ধরব। কিন্তু চলুন, তার আগে শনিবারের সেই হাই প্রোফাইলের মিটিংয়ে ঠিক কি হয়েছিল শোনাই। কলকাতার সিআরপিএফ দফতরে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির ডিআইজি এবং ডিজি, মানে একেবারে টপ লেভেল উপস্থিত ছিলেন। এই যে সেই ছবি। লক্ষ্য একটাই, কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট, আর এই দফাতেই কয়েক হাজার কোম্পানি ফোর্স মোতায়েন করা হচ্ছে। কিন্তু লড়াইটা তো শুধু বুথের ভেতরে নয়, লড়াইটা হচ্ছে বুথের বাইরে, রাস্তায়। আধিকারিকরা বলছেন নিরাপত্তা নিশ্চিত, কিন্তু প্রশ্ন হলো নিরাপত্তা কার জন্য? সাধারণ মানুষের জন্য নাকি রাজনৈতিক ক্যাডারদের জন্য? একবার ছবিটা দেখুন, নিরাপত্তা বলয়ের ছবিটা দেখুন। সিআইএসএফ, সিআরপিএফ মানে আধা সেনারা, তারা রীতিমতো টহল দিচ্ছে। গাড়িগুলো দেখাও, সাজোয়া গাড়ি, কিউআরটি রেসপন্স ভেহিকেল। আর এই সমস্ত কিছু দেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন যে এমন কি হলো যে আধা সেনা আধা মিলিটারিকে নামাতে হলো? দেখুন, torture government, the barbaric government. Can you answer me? Why in a democratic election you will use military, all the agencies, even command, and all this? What do you want? You want to fight democratically, or you want to bulldoze the people, to kill the people? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমরা শান্তিতে নির্বাচন করব। আমি দেখব কত ক্ষমতা। ওদের ক্ষমতা জড়, বন্দুকের ক্ষমতা বড়, ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়? আমি একটাই চ্যালেঞ্জ করে যাচ্ছি, বাংলা যদি আমি বুঝে থাকি, বাংলা যদি আমি ঘুরে থাকি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোনো ক্ষমতা নেই। হেভিলি ফোর্টিফাইড বাংলা। যে মুহূর্তে এই মিটিং শেষ হলো, ঠিক তার পরেই কলকাতায় কি হলো দেখবেন। একদিকে এই ছবি, এবার দেখুন কলকাতায় কি হলো ইকবালপুরে। গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, আমাদের নাড়িয়ে দিয়েছে। যখন এই সাঁজোয়া গাড়ি একদিকে, সেখানে পুলিশের লাঠিচার্জ, রক্তমাখা মুখ আর বিজেপি প্রার্থীর আর্তনাদ। আমাদের কাছে সেই এক্সক্লুসিভ ফুটেজ রয়েছে, দেখুন দেখুন, ভালো করে দেখাই। ইকবালপুর থানার সামনের ছবিটা একবার দেখুন। হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর একটা মিটিং ছিল। এই হচ্ছে রাকেশ সিং এর মিটিং গতকাল রাত্রে ইকবালপুর। অভিযোগ, সেখানে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় যায় যে দুই পক্ষই থানার সামনে গিয়ে হাজির হয়। মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল পুলিশ আর সেন্ট্রাল ফোর্স। এখানেই প্রশ্ন উঠছে, সেন্ট্রাল ফোর্স, মাফ করবেন, সেন্ট্রাল ফোর্স কালকে ছিল না। এখানেই প্রশ্ন উঠছে, সেন্ট্রাল ফোর্স গেল কোথায়? সেন্ট্রাল ফোর্স যখন বাংলায় রয়েছে, সেন্ট্রাল ফোর্সের সাঁজোয়া গাড়ি যখন এখানে রয়েছে, কালকে পুলিশকে কেন লাঠিচার্জ করতে হলো? যে দু একজন সেন্ট্রাল ফোর্স দেখছেন, সেটা প্রার্থীর নিরাপত্তা রক্ষী। এবং অবস্থা দেখুন, ভালো করে দেখুন, শুনুন।
বিজেপি বলছে পুলিশ তাদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে। রাকেশ সিং এবং তার পরিবার, তার ছেলে, তাকেও নাকি রেয়াত করা হয়নি। আবার পুলিশ আজ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। তারা বলছে রাকেশ সিং সাম্প্রদায়িক মন্তব্য করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল। সত্য যাই হোক, সাধারণ মানুষের প্রশ্ন হলো, ভোটের মুখে খাস কলকাতায় যদি এই অশান্তি হয়, তবে গ্রাম বাংলায় কি হবে? কোথায় ছিল কালকে কেন্দ্রীয় বাহিনী? সাজোয়া মিটিং হলো, সাজোয়া গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছ সবাই। ভাই কালকে কোথায় ছিলে? কালকে এই পরিস্থিতি সামাল দিতে পারলে না কেন? বজ্র আঁটুনি বৈঠকে ফসকা গেরো রাস্তায়, এভাবে তো সেন্ট্রাল ফোর্স কাজ করে না। ভাববেন না এটা শুধু কলকাতার ছবি। আমরা এবার নিয়ে যাব আপনাকে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল কে জানে। একজন 22 বছরের তরুণকে নিজের প্রাণের দাম দিতে হলো। সে প্রার্থী নয়, সে ক্যান্ডিডেট নয়, সে কিচ্ছু নয়, সে সাপোর্টার। এর জন্য দায়ীকে নূর আজম, বয়স মাত্র 22 বছর, অপরাধ তিনি সিপিআইএম করতেন, এমনটাই বলছে তার পরিবার। ইসলামপুরের এই যুবকের পরিবারের অভিযোগ, তৃণমূল নেতা নূর আলম তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। গত সোমবার দুপুরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় তিনি যখন বাড়ি ফেরেন তখন তিনি অচৈতন্য, শরীর জুড়ে অত্যাচারের ছাপ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। পরিবারের কান্না একটাই কথা বলছে, যে এলাকায় কোনো নিরাপত্তার বলয়ই নেই। যেখানে 2407 কোম্পানি ফোর্সের কথা বলা হচ্ছে, ডিজি লেভেলের বৈঠকের কথা বলা হচ্ছে, সেখানে বিরোধী কর্মীরা এভাবে মরছে কেন? কেন মরলো কেউ জানে না। খেলাটা যদি এখানেই শেষ হয়ে যেত বুঝতাম, না হয়নি। দক্ষিণ 24 পরগনার ক্যানিং আর ভাঙড় এখন রীতিমতো বারুদের স্তূপ। একদিকে আইএসএফ প্রার্থীর ওপর হামলা, বন্দুক, ছুরি আর রড দিয়ে আক্রমণ। পুলিশ সামনে দাঁড়িয়ে থেকেও কোনো পরিস্থিতি সামাল দিতে পারছে না। ক্যানিং পূর্বের দেউলি গ্রাম পঞ্চায়েত এলাকা, আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের ওপর যখন হামলা হলো তখন সেখানে পুলিশ উপস্থিত ছিল, এমনটাই সূত্র মারফত জানতে পারছি। পুলিশ ছিল, তবুও তার গাড়ি ভাঙচুর করা হলো, লাঠি, রড, এমনকি বন্দুক দিয়ে হামলা চালানো হলো। আরাবুল ইসলাম কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচলেন। আমার প্রশ্ন হলো, কেন্দ্রীয় বাহিনীটা কোথায়? 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাবা কোথায় তোমরা? বাবা বাবা একটু রাস্তায় এসে তোমাদের মুখ দেখাও। বৈঠক হলো, বৈঠকে বজ্র আঁটুনি হলো। যেখানে অ্যাকশন সেখানে কেন্দ্রীয় বাহিনী হাওয়া। কেন্দ্রীয় বাহিনীর টিকিটা ইকবালপুরে দেখা যায়নি, কেন্দ্রীয় বাহিনীর টিকিটা ভাঙড়ে দেখা যায়নি, কেন্দ্রীয় বাহিনীর টিকিটা ওই ইসলামপুরেও দেখা যায়নি। ট্রেলার, তাহলে পুরো সিনেমাটা কেমন হবে? সাধারণ মানুষ তো আতঙ্কিত হয়ে যাবে। অন্যদিকে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর নির্বাচনী রোড শো, সেখানে জয় বাংলা স্লোগান নিতে গিয়ে তৃণমূল কর্মীরা বাধা দিচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বিজয়গঞ্জ থানার পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। দেখুন, প্রশ্ন একটাই, এই যে কেন্দ্রীয় বাহিনীর কর্তারা বৈঠক করলেন, সেই ফোর্সের কার্যকারিতাটা কোথায়? যদি আপনি মনে করেন এটা শুধু বিশৃঙ্খলা, তবে ভুল করছেন। এর পেছনে একটা ব্লুপ্রিন্ট কি রয়েছে, এই প্রশ্ন আমি খুব তুলছি। কেন পুলিশ আর সেন্ট্রাল ফোর্সের মধ্যে দূরত্ব রয়ে যাচ্ছে? কেন ফোর্সের কাছে সঠিক ইন্টেলিজেন্স পৌঁছচ্ছে না? আমাদের ইন্টেলিজেন্স কি এতটাই ভেঙে পড়েছে? ন্যারেটিভের পর ন্যারেটিভ চলছে, ন্যারেটিভের পর ন্যারেটিভ চলছে, আর ইন্টেলিজেন্স নেই। বিশেষজ্ঞরা বলছেন ফোর্সের অভাব নেই, আমরাও জানি ফোর্সের অভাব নেই, অভাব আছে ইচ্ছা শক্তির। তাই কি? ইকবালপুরের ঘটনায় দেখা গেছে অতিরিক্ত পুলিশ কমিশনাররা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলাতে পারছেন না। এসএসকেএম হাসপাতালে রাকেশ সিং আর তার সমর্থকদের যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে পুলিশই টার্গেট হচ্ছে। তৃণমূল বলছে বিজেপি হেরে যাওয়ার ভয়ে পুলিশকে আক্রমণ করছে, আবার বিজেপি বলছে তৃণমূল পুলিশকে ব্যবহার করে নোংরা খেলা খেলছে। মানলাম, কেন্দ্রীয় বাহিনীটা কোথায়? 2407, 2407, আরে বাবা গেলি কোথায়? 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসলে কি করছে? আমার ওই জেসিকা লাল মার্ডার কেসটা মনে পড়ে যাচ্ছে। জানেন, 350 উইটনেস ছিল সেই পার্টিতে, যেখানে জেসিকা লালকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন করা হয়েছিল। কিন্তু যখন কোর্ট উইটনেস ডাকছে, কেউ বলছে আমি ছাদে ছিলাম, কেউ বলছে আমি বেরিয়ে গেছি, কেউ বলছে কোথাও নেই। লাস্টে সিনেমাটা দেখে নেবেন, ভালো করে পোর্ট্রেয়াল আছে ওই জায়গাটায়, নো ওয়ান কিল্ড জেসিকা। লাস্টে মানে সরকার পক্ষের আইনজীবী কোর্টে হাল ছেড়ে দিয়ে জজ সাহেবের সামনে বলছে, আরে ভাই সব হয়ে গেল তো গেলি কোথায়? আমাদেরও প্রশ্ন আজকে এখানেই। এত কিছু হয়ে যাচ্ছে, বাবা কেন্দ্রীয় বাহিনী আপনারা কোথায়? কেন্দ্রীয় বাহিনী আসলে আপনারা কি করছেন?
আপনারা কি শুধু রুট মার্চই করবেন, মানে পয়েন্ট 1 টু পয়েন্ট 2 অবধি আপনারা হেঁটে হেঁটে বেড়াবেন, নাকি আপনাদের কাজ করার ক্ষমতায় কোনো অদৃশ্য বাধা আছে? থাকলে বলুন। আরে বৈঠক করছেন, ডিজি লেভেল বৈঠক হচ্ছে, ডিজি ডিআইজি বসে বলছে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে ইকবালপুর রণক্ষেত্র, আজকে ভাঙড় জীবনতলা রণক্ষেত্র, দেখুন অবস্থা দেখুন। একজন কেন্দ্রীয় বাহিনীর অফিসার কিংবা জওয়ানকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি পুলিশকে। পুলিশ হিমশিম খাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর কাছে সেই সমস্ত টুলস আছে, সেই সমস্ত মেশিনারি আছে, তাদের সাঁজোয়া গাড়ি আছে, তারা কোথায়? সূত্র মারফত জানা যাচ্ছে অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী লোকাল পুলিশের ওপর নির্ভর করছে এরিয়া ম্যাপের জন্য। স্বাভাবিক। এখানেই কি কোনো রহস্য লুকিয়ে আছে? লোকাল পুলিশ কি সবসময় সঠিক দিচ্ছে না এমন প্রশ্নও বিরোধীরা করছে। কারণ রাকেশ সিং বলছে, ইকবালপুরের ঘটনায় রাকেশ সিং বলছে পুলিশ নাকি তৃণমূলের হয়ে কাজ করছে। হাউ ইজ দ্যাট পসিবল? কারণ এই মুহূর্তে পুলিশ তো ইলেকশন কমিশনের কন্ট্রোলে, কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশনের কন্ট্রোলে, নোডাল অফিসার আছে। তাহলে সে নোডাল অফিসার কি করছেন? ডিজি ডিআইজি তারা এখানে আছে, তারা কি করছেন? অদ্ভুত প্রশ্ন না? কেন্দ্রীয় বাহিনী আছে, 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে, তাদের সাঁজোয়া গাড়ি আছে, তাদের অ্যাসল্ট রাইফেল আছে, তাদের ওয়াটার ক্যানেন আছে, তাদের লাঠি আছে, তাদের বুটস আছে, তারা শুধু মার্চ করছেন, কুচকাওয়াজ করছেন। আর যেখানে অ্যাকশন হচ্ছে সেখানে হেলমেট পরে পুলিশ রীতিমতো সমস্যায়। বুঝতে পারছেন সমস্যাটা? আজ সেই কারণে সরাসরি আপনাদের সামনে বসেছি। ইসলামপুরের সেই মৃত যুবক বা ক্যানিংয়ে আক্রান্ত যারা হলেন, তারা কি সঠিক সময় সুরক্ষা পেয়েছিলেন? উত্তর হলো না। কিন্তু আসল বোমাটা কে ফাটালেন জানেন? এক কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিক, নাম প্রকাশে অনিচ্ছুক, সেই কর্তা বলছে আমাদের হাত পা বাঁধা। কে বাঁধল? কানে তিনি এমন কথা বললেন, এমন তথ্য কি ইসিআই বা নির্বাচন কমিশনের সামনে আসেনি? কেউ জানে না। এরকম কিছু ন্যারেটিভ হাওয়ায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আজকে দাঁতনের ছবি দেখবেন, রীতিমতো চমকে উঠবেন। নির্বাচন কমিশন এবার রেকর্ড সংখ্যায় এজেন্সি মোতায়েন করেছে। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি সবাই এসছে, আর দাঁতনে রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলছে। এই যেগুলো জ্বলছে এগুলো একের পর এক বাইক জ্বলছে দাঁতনে, একের পর এক বাইক জ্বলছে। গ্রাউন্ড রিপোর্ট এক কথা বলছে আর অ্যাকচুয়াল রিয়ালিটি আরেক কথা বলছে। CRPF, BSF, CISF, ITBP, SSB 2407, that's the number of central forces, companies who are deployed in Bengal. কিন্তু গ্রাউন্ড লেভেলে ইন্টেলিজেন্স ফ্যাক্টর জিরো। ইন্টেলিজেন্স শেয়ারিং কি হচ্ছে না? ইকবালপুরের ঘটনায় দেখা গেছে পুলিশ লাঠিচার্জ করছে, কিন্তু সেন্ট্রাল ফোর্স সেখানে নীরব। কেন? কারণ ল অ্যান্ড অর্ডার রাজ্যের বিষয়। এই টেকনিক্যাল মার প্যাচেই সাধারণ মানুষ নিরাপত্তার বলি হচ্ছে। ইসলামপুরের নূর আজমের মৃত্যু কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? আমার মনে হয় না, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্ন ব্রেক করার জন্যই কি কলকাতার বৈঠকের জয়েন্ট লিডারশিপের ওপর জোর দেওয়া হয়েছিল, নাকি ওটা শুধুই আইওয়াশ ছিল? আজকে এই প্রশ্নটা করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ সামনের বৃহস্পতিবার প্রথম দফার ভোট। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তরে এই 3 জেলাতে এখন উত্তপ্ত। একদিকে ডিবির মিটিং চলছে সল্টলেকে, অন্যদিকে ক্যানিংয়ে আরাবুল ইসলামের ওপর রড লাঠি নিয়ে হামলা চলছে। বিরোধীদের দাবি তৃণমূল হারার ভয়ে পুলিশকে দিয়ে নোংরা খেলায় মেতেছে। আর এই প্রশ্ন, এই অশান্তি কোথা থেকে আসছে, কারা করছে? ইকবালপুর থেকে শুরু করে ইসলামপুর, সমস্ত জায়গায় কেন এটা হচ্ছে? আর এই রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে আম জনতা, সাধারণ মানুষ তারা পিষছে। 2026-এর অ্যালগরিদম বলছে মানুষ এখন আর শুধু ভাষণ শুনতে চায় না, মানুষ প্রমাণ চায়। কেন্দ্রীয় বাহিনীর 2407 কোম্পানি যেখানে রয়েছে তাদের প্রমাণটা একটু লাগবে। 2407, 2407 কোম্পানি ফোর্স ভোট নিরাপদে করাতে পারবে তো? নাকি বৃহস্পতিবারও আমরা নতুন করে কোনো ইসলামপুর বা ইকবালপুরের মতো খবর দেখব? আলোচনার শেষে আমরা একটাই কথা বলতে পারি, আধা সেনা বাহিনীর প্রধানদের বৈঠক বা জয়েন্ট লিডারশিপ সামিট কাগজে কলমে খুব ভালো, কিন্তু যেদিন ববিতা বর্মনদের মতো বিজেপি কর্মীদের মাথা ফাটে, কিংবা তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথা ফাটে, কিংবা আইএসএফ কর্মীদের মাথা ফাটে, কিংবা সিপিএম কর্মীরা খুন হন, তখন এই সিস্টেমের ব্যর্থতা সামনে আসে।
নির্বাচন কমিশনকে বুঝতে হবে শুধু ফোর্স পাঠালেই হবে না, সেই ফোর্সের কমান্ড কার হাতে থাকবে সেটা পরিষ্কার করার দরকার, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আজকে এখানেই শেষ করছি। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। অনেক দিন বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন দেখেনি, 26-এ দেখুক। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।